নমস্কার। নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই জানেন না, একথা আমি বিশ্বাস করতে রাজিই নই। তিনি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক, 84 সাল থেকে সংসদীয় গণতন্ত্রে নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতএব নির্বাচন কমিশনের ক্ষমতা, তারা কে কী করতে পারে কি করতে পারে না এ সম্পর্কে তার ধারণা হয়তো অনেক বেশি স্বচ্ছ পার্থিব অন্যান্য বিষয়ের চেয়ে। তা সত্ত্বেও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত ইদানিং দেখছি তার ভ্রাতুষ্পুত্রও ডুগডুগি বাজাতে শুরু করেছেন। নির্বাচন কমিশনের সঙ্গে জেনে বুঝে এই অসম দ্বৈরথে নামছেন কেন? কেননা আমি আপনাদের বলেছিলাম যে এরপরে আমাদের মুখ্য সচিব মনোজ পান্ত খুব বড় সমস্যায় পড়ে যাবেন। যা বলেছিলাম ঠিক তাই হয়েছে। আজকে নির্বাচন কমিশন একেবারে দিল্লি থেকে মনোজ পান্তকে চিঠি লিখে জানিয়ে দিয়েছে যে আপনারা ওই 4 জন দোষী সাব্যস্ত অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন সোমবার বিকেলের মধ্যে আমাদের তা জানাতে হবে। মাঝখানে সময় শনিবার এবং রবিবার। এরপরেও যদি মনোজ পান্ত উচ্চবাচ্য না করেন কিংবা দিদিমণির প্ররোচনায় একথা লিখে বসেন যে আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না বা পারবো না, তাহলে তো কেলেঙ্কারির মাথায় বাড়ি হয়ে যাবে। একেবারে সম্পূর্ণ অন্যায়ভাবে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলাকে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে বাধ্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঘোরতর অনৈতিক কাজ এবং রাজধর্ম পালন একে বলে না। কেননা শেষ পর্যন্ত দায় এসে চাপবে মুখ্য সচিবের কাছে। মুখ্য সচিব যদি নির্বাচন কমিশনের এই নির্দেশ না মানেন, একে তো নির্বাচন কমিশন এই অসহযোগিতাকে সংবিধান না মানার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এবং তারপরে মনোজ পান্থের যে অবসরকালীন প্রাপ্য বকেয়া টাকা পয়সা ইত্যাদি একেবারে বন্ধ করে দিতে পারে বা কোনো না কোনো শাস্তিমূলক ব্যবস্থা মুখে তাকে পড়তে হতে পারে। এটা তো কাঙ্ক্ষিত নয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যা কিছু অভিযোগ তা তৃণমূল কংগ্রেসের, তার পাপের ভাগিদার একজন পদস্থ আমলা হতে যাবেন কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্রুদ্ধ হন তখন কোনো লজিক, কোনো রেশনাল, কোনো সৎ পরামর্শে তাকে কর্ণপাত করতে কেউ কখনো দেখেনি। আর এখন তার বড্ড সুবিধে হয়ে গিয়েছে, কেননা তিনি আগের দিন যেসব কথা বলেন পরের দিন তার ভাইপোর মুখে তার প্রতিধ্বনি আমরা শুনতে পাই। যেমন আজকেই শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এ রাজ্যে তারা এসআইআর করতেই দেবেন না। আমার কথাটা শুনে মনে হচ্ছিল যে আমাদের রাজ্যটা কি ওই কালীঘাট মোড়ের কোনো হার্ডওয়্যার স্টোর যার মালিকানা অভিষেকের পরিবারের? রাজ্যটা কি বন্দ্যোপাধ্যায় পরিবার ইজারা নিয়েছেন? অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি হবে না হবে, নির্বাচন কমিশন কি করবে না করবে, সেটা সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কি এতটাই দুরবস্থা হয়ে গেল যে এখন যে যা খুশি বলে পার পেয়ে যাচ্ছেন আর আমরা হয় চুপ করে আছি নয় তালি বাজাচ্ছি? দেখুন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এসআইআর শুরুই করেনি। যেটা করেছে সেটা নিয়ে আমি একাধিকবার বলেছি, সেটা হচ্ছে রুটিন আপডেশন, এবং তাতেই এই 4 অফিসার ভোটার কারচুপি করতে গিয়ে
ধরা পড়ে গেছেন বমাল, এবং তারা নিজেরাই নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের গাফিলতি স্বীকার করে এসেছেন। নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি লিখিত আকারে তারা তাদের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কেননা এটা তো কোনো সালিশি সভা নয় যে মৌখিকভাবে গায়ের মোড়ল যা বলবে বাকিরা সবাই তা মেনে নেবে। সরকারি কাজে সাধারণত লিখিত পড়িত ব্যাপার থাকে, এবং যদি তারা নিজেরা দোষ স্বীকার করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আড়াল করার চেষ্টা করেন এবং সাসপেন্ড করতে রাজি না হন, এফআইআর না করেন, তাহলে এর পরের ধাপ আরও কড়া ডোজ, মানে অলমোস্ট এখনো পর্যন্ত মোটামুটি একটা চালু অ্যান্টিবায়োটিক প্রয়োগ হয়েছে, এরপরে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হবে, তারপরে স্টেরয়েড হবে, অবশেষে হয়তো কোনো রকম একেবারে সবচাইতে রোগ নিরাময় করার যে ওষুধপত্র আছে সেগুলো প্রয়োগ করা হবে। এবং এই কাজে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন যে তারা 1 লাখ লোক নিয়ে নাকি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে, আমার বক্তব্য হচ্ছে তার আগেই যদি একটা অন্য কিছু ঘটে যায় তাহলে 1 লাখ লোক তৃণমূল কংগ্রেসেই অবশিষ্ট থাকবে। তো আগে সেই কথা চিন্তা করুন এবং ভেবে দেখুন যে কোনটা, হোয়াট আর দ্য প্রস অ্যান্ড দ্য কনস of this militant stand against a constitutional body whose power is enormous and who can do whatever it wants to with regard to voter list and conduct of elections. এ নিয়ে এখন যত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় এই দোষী অফিসারদের আড়াল করছেন, তাদের সাসপেন্ড করব না, গলার শিরা ফুলিয়ে চিৎকার করে বলছেন আমি করব না করব না করব না। কোথাকার হরিদাস তোমরা এসেছ? অমিত শাহর চামচাগিরি করছো নির্বাচন কমিশনে বসে? তোমরা তো অমিত শাহর বন্ডেড লেবার। ঠিক আছে, রাজনীতির ময়দানে গা গরম করানোর জন্য ক্যাডারদের এইসব কথা তিনি বলতে পারেন, এবং এগুলোকে কিন্তু নির্বাচন কমিশন ধর্তব্যের মধ্যেই নেবে না। তারা কিন্তু তাদের নিশানায় থাকবে ব্যুরোক্রেসি, যার মাথায় রয়েছেন আমাদের মুখ্য সচিব। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না যে বিহারে এত চেঁচামেচি, এত হই হট্টগোলের পরেও এসআইআরটা কিন্তু হয়ে গেছে, এবং ঘটনা হলো সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন থাকলেও নির্বাচন কমিশন বলছে যে এই যে তারা খসড়া তালিকাটি তৈরি করেছেন এবং সেখানকার সব রাজনৈতিক দলের হাতে তুলে দিয়েছেন, তার বিরুদ্ধে একটা অভিযোগপত্র কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে জমা দেয়নি। যদি এটা সত্য হয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুপ্রিম কোর্টের ওই 12 না 13 তারিখে এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে, সেখানে একটা অকাট্য প্রমাণ হিসেবে এই তথ্যটা তাদের কৌশলী অবশ্যই হাজির করবেন। কিন্তু এখনো পর্যন্ত এসআইআর হয়নি, যদিও শুনলাম আজকে টেলিভিশনে দেখলাম যে এখানকার সিইও তিনি মনোজ আগরওয়াল তিনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে উই আর রেডি ফর এসআইআর। তিনি যদি বলেন উই আর রেডি ফর এসআইআর, তিনি তো একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন পদস্থ আমলা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কে ছিলেন। তিনি যদি লিখে থাকেন যে
উই আর রেডি ফর ইলেকশনস SIR, তার মানে ধরতে হবে যে হি হ্যাজ সেট আপ হিজ মেশিনারি both human as well as infrastructure wise to conduct this kind of a mammoth humongous show. তার মানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেঁচামেচি করুন, নির্বাচন কমিশনের কাজে সহযোগিতার প্রশ্নে রাজ্য সরকারি কর্মচারী কিংবা শিক্ষক শিক্ষিকা, সে প্রাথমিক স্তরের হোক, মাধ্যমিক স্তরের হোক, উচ্চ মাধ্যমিক স্তরের হোক, কলেজের শিক্ষক হোক, এরা নিশ্চয়ই সহযোগিতার আশ্বাস দিয়েছেন, সেই মর্মে চিঠিপত্র দিয়েছেন, তাদের নিয়োগপত্রও পেয়ে গেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে তার তৈরি করা একটা প্রশাসনিক কাঠামোর মধ্যে যদি এই ফাটল ইতিমধ্যেই ধরে গিয়ে থাকে, তাহলে আগামী দিনে সেটা তো একটা মস্ত বড় অশনি সংকেত। সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই লড়াইয়ে তিনি যদি রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষকদের বলেন তোমরা আমার পাশে থাকো, তাহলে তিনি কিন্তু খুব একটা একেবারে কমিটেড কিছু লোক বাদ দিলে, ওই একটা রাজ্য কি একটা ফেডারেশন আছে কর্মচারীদের তৃণমূলপন্থী, তাদের নেতারা বাদ দিলে, এমনকি তাদের ক্যাডাররাও আসবে না, আর কেউ মমতার সঙ্গে এই জেহাদে গলা মেলাবে না। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যদি এখানকার সিইসিকে জানিয়ে থাকেন উই আর রেডি ফর SIR, তারও একটা ব্যঞ্জনা আছে, যে ব্যঞ্জনাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ঘোরতর অশনি সংকেত বলে মনে হচ্ছে। সুতরাং এই সব কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, মনে হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় SIR এর খেলা শুরু হওয়ার বহু আগেই ইচ্ছে করে সেম সাইড গোল করে যাচ্ছেন একের পর এক, যাতে কোনোভাবে প্ররোচিত হয়ে নির্বাচন কমিশন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। অর্থাৎ এ রাজ্যে সাংবিধানিক কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে, এই মর্মে যদি তারা সুপ্রিম কোর্টের কাছে যায়, রাষ্ট্রপতির কাছে আবেদন করে, তাহলে পরিণতি কী হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। কোথায় যেন আমার মনে হচ্ছে দুধে রাজনীতিক মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে এই খেলায় তার পরাজয় অনিবার্য। নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো রাজ্যে সফল হয়নি। আর সবচাইতে বড় পরিহাসের বিষয় হলো, গতকাল রাহুল গান্ধী তার বাসভবনে এই ইন্ডিয়া জোটের শরিকদের নেতাদের সামনে যেভাবে কয়েকটি কনস্টিটুয়েন্সি ভোটার তালিকায় কারচুপির উদাহরণ টেনে টেনে অভিযোগ করেছেন, এবং তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতেই নির্বাচন কমিশনকে গালমন্দ করেছেন। রাহুল গান্ধী কি হয়তো একথা জানেন না যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঠিক একই ঘটনা বিজেপি ঘটায়নি, শাসক তৃণমূল ঘটিয়ে দিয়েছে, যাদের সঙ্গে ইদানিং তার মাখামাখি বড্ড বেড়ে গেছে। সুতরাং রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোটের নেতারাও যখন সত্যটা জানবেন, তখন কিন্তু এই আজকে যে প্ল্যাকার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ হুইপ সোনিয়া গান্ধীর পাশে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ছেন, তখন ব্যাপারটা কিন্তু অন্য রকম হয়ে যাবে। কেননা কোনো রাজনৈতিক দল কোনো অসাংবিধানিক কাজে কোনো শরিককে মদত দেবে বলে আমার মনে হয় না। সুতরাং আম এবং ছালা দুটোই যাওয়ার সম্ভাবনা তৃণমূলের ক্ষেত্রে প্রবল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছেন যে এ খেলায় তার যখন হার অনিবার্য, তখন তিনি এমন তুঙ্গবিন্দুতে
প্রতিরোধ আন্দোলনটাকে নিয়ে যাবেন যেখানে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় বা নির্বাচন কমিশনের সুপারিশে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে দিতে। রাষ্ট্রপতি শাসন একবার জারি হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসন চলে যাবে রাজ্যপালের হাতে, এবং সেক্ষেত্রে সিভি আনন্দ বোসকে রাজভবনে রেখে বিজেপি সরকার এই রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে চালাবে বলে আমার মনে হয় না। কাদের অনুগত এমন দুধে একজন হয় প্রাক্তন আমলা বা প্রাক্তন পুলিশ অফিসারকে তারা পাঠাবেন, যিনি এই চ্যালেঞ্জের মোকাবিলায় সমানে সমানে লড়তে পারেন। সিভি আনন্দ বোসের দ্বারা সেটা সম্ভব হবে বলে কেউ মনে করে না। আর তিনি নিজেই এমন সব কাণ্ড ঘটিয়ে রেখেছেন যেখানে তিনি তৃণমূলের ব্ল্যাকমেলের একেবারে ডগার উপরে বসে আছেন। সে যাই হোক, সে তো পরের কথা। কিন্তু কথা হলো যে রাষ্ট্রপতি শাসন জারি হলে সাধারণত কি হয়। আপনাদের গতকাল আমি বলেছিলাম যে এসআর বোম্মাই মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া কোনো একটি অঙ্গরাজ্যে একেবারেই নিয়মে ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। তার কারণ ওই মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে কোনো সরকারের মেজরিটি আছে কি নেই সেটা প্রমাণ করতে হবে একমাত্র বিধানসভার কক্ষে। ওই যে বাইরে আগে ডিফেক্টেডদের নিয়ে যারা সরকার ভাঙার চেষ্টা করত, তারা রাজ্যপালের কাছে গিয়ে প্যারেড করাতো এবং সেটাকেই তাদের সংখ্যাধিক্য বলে প্রমাণ করার চেষ্টা করত, সেটা সুপ্রিম কোর্ট একেবারে নিষেধ করে দিয়েছে, বানচাল করে দিয়েছে। কিন্তু সাংবিধানিক সংকটের কারণে বা সাংবিধানিক কাঠামো ভেঙে যাওয়ার কারণে রাষ্ট্রপতি শাসনের বিচার খুব একটা এর আগে সুপ্রিম কোর্টেও হয়েছে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। এবং এক্ষেত্রে প্রশ্নটা তৃণমূলের মেজরিটি আছে না মেজরিটি নেই তার নয়। সুতরাং ওই প্রশ্নটা অবান্তর হয়ে যাবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এসআর বোম্মাইয়ের রায় হলো যে শুধু মুখে বললে চলবে না বা গভর্নরের একটা রিপোর্ট দেখালে চলবে না, কংক্রিট প্রমাণ দেখাতে হবে যে কোনো রাজ্যে সত্যি সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে এবং এমন অকাট্য প্রমাণ দেখাতে হবে যা দিয়ে বিচারপতিরা কনভিন্সড হন। এখনো পর্যন্ত বাংলার যা পরিস্থিতি, তাতে মনে মনে অনেকে রাষ্ট্রপতির শাসন চাইলেও রাষ্ট্রপতির শাসন এই মুহূর্তে জারি করার কোনো অবকাশই নেই এবং সেই ভুল না নির্বাচন কমিশন বা না কেন্দ্রীয় সরকার করবে বলেও আমার মনে হয়। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ওই সাংবিধানিক সংকট বা পরিকাঠামো বিধ্বস্ত হওয়ার লক্ষণগুলো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই যুপকাষ্ঠে গলা দিচ্ছেন একথা ভেবে যে যদি নির্বাচন কমিশনের সুপারিশে তাকে গদিচ্যুত হতে হয় তাহলে রাজ্যের মানুষ একেবারে সহানুভূতির বন্যায় তাকে এবার সর্বকালীন রেকর্ড ভোট দিয়ে সর্বাধিক আসন দিয়ে আবার বিধানসভায় ফেরত আনবে। এই রকম একটা আশা মুখ্যমন্ত্রী করতেই পারেন। তিনি মনে করতেই পারেন যে তিনি বাংলা যেহেতু বাংলার মেয়েকেই চায়, অতএব বাংলার মেয়ের এই ধরনের হেনস্থা বাঙালি কিছুতেই বরদাস্ত করবে না। রাষ্ট্রপতি শাসন হলে তার বদলা জনগণ নিয়ে নেবে ইভিএমে। এখন এর জন্যে যে
স্টক টেকিং করা দরকার। আমার ধারণা মমতা ইতিমধ্যেই আইপ্যাককে দিয়ে সেটা করিয়ে রেখেছেন বা করাচ্ছেন, বা না করিয়ে থাকলেও অচিরেই করাবেন। এখন তো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালনা করে আইপ্যাক। আইপ্যাক একটা কাজের 3/4 করে দেয়, বাকি 1/4 টেবিলে বসে টিক মারার কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকেই দেখছিলাম কোথায় একটা আইপ্যাকের কর্মচারীরা, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে রাজ্য সরকারের যে অফিসাররা তাদের সঙ্গে এক সারণিতে চেয়ারে বসে আছে। কয়েকজন সাহসী চিত্র সাংবাদিক সেটা দেখতে পেয়ে প্রথমে একটি মেয়েকে প্রশ্ন করে যে আপনি এখানে বসে আছেন কেন? এটা তো আইপ্যাকের প্রোগ্রাম নয়, এটা তো তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম নয়, এটা সরকারি প্রোগ্রাম। আপনি এখানে বসে আছেন, ভিডিও করে যাচ্ছেন অনবরত, আমাদের সেই অধিকার দেওয়া হচ্ছে না, এটা চলতে পারে না। তিনি সেই মেয়েটি দেখলাম তাদের দলের সম্ভবত ওই এলাকার আইপ্যাকের কোঅর্ডিনেটরকে ডেকে আনলেন। কোঅর্ডিনেটরকেও এই ফটোগ্রাফাররা ঘিরে ধরে এমন প্রশ্ন করতে শুরু করলেন যে তিনি আপনি বাঁচলে বাপের নাম বুঝতে পেরে সেখান থেকে ধীরে ধীরে সটকে পড়লেন। এখন এটাও একটা পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন দিক। এইভাবে একটা রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে একেবারে কার্যত কোনো গুরুত্ব না দিয়ে এক ভাড়া করা সংস্থাকে দিয়ে সংগঠন চালানো এবং সংগঠন কিভাবে চালাতে হবে তার পরামর্শ নিচ্ছে, পশ্চিমবঙ্গ এর আগে কখনো এসব দেখেনি। আর এর ফলে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে খুব আহ্লাদিত হয়ে আছে, তাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন বা অভিষেক, তাহলে তারা ভুল করছে। কেননা যেহেতু আমি মোটামুটি বাড়ির বাইরে ইদানিং না বেরোলেও প্রতিটি জেলার মানুষের সঙ্গেই আমার যোগাযোগ আছে, সেখানে কাজ করা সাংবাদিকদের সঙ্গে আমার নিত্য নৈমিত্তিক কথাবার্তা হয়। তাদের মুখ থেকে যা শুনি যে আইপ্যাকের এই দাদাগিরি, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি, এই দাদাগিরি তৃণমূলের ভিতরে একটা ধুমায়িত ক্ষোভ অলরেডি তৈরি করে দিয়েছে। তারা মনে করছেন যে তাহলে আইপ্যাক যা বলবে সেটাই যখন হবে, তখন আমরা আর খেটে মরি কেন? আর দেখুন, তৃণমূল এমন একটা দল যেখানে একটাই জিনিস বিবেচ্য, নিচু স্তরে, তৃণমূলের স্তরে, মাঝারি স্তরে, সেটা হচ্ছে পদ। পদ না থাকা মানে মুন্ডু চলে যাওয়া, আর মুন্ডু গেলে খাবোটা কি, এই দুর্ভাবনা প্রত্যেক তৃণমূলের আছে। সুতরাং তৃণমূলের ধরুন একটা ব্লক লেভেলে নেতারা প্রথম কথা একাধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছেন। এখন পশ্চিমবঙ্গে এমন কোনো ব্লক নেই যেখানে তৃণমূল কংগ্রেস একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। পাড়ায় পাড়ায় গোষ্ঠী হয়ে গেছে, এমন জায়গাও আছে। সুতরাং এই বিবদমান গোষ্ঠীর মধ্যে থেকে আইপ্যাক যাকে নির্বাচন করবে, তিনি একটা অংশের সমর্থন হয়তো পাবেন, কিন্তু আরেকটা অংশ অপেক্ষা করবে ওই ভোটের দিন কিভাবে এর বদলা নেওয়া যায় তার রাস্তা খুঁজতে। 2011 সালে এই কাণ্ডই ঘটেছিল পশ্চিমবঙ্গে। সিপিআইএমের ব্যাজ লাগিয়ে বা সিপিআইএমের এজেন্ট হয়ে হাতে লাল ঝান্ডা নিয়ে বুথ পর্যন্ত গিয়ে ভিতরে তারা ভোট দিয়েছিলেন ওই ঘাসফুলে বা তাদের শরিক যে কোনো দল যদি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন তাদের পক্ষে। এই যে একটা অন্তর্ঘাত,
কিংবা দলের ভিতরে একটা আড়াআড়ি বিভক্ত হয়ে যাওয়ার চিহ্ন, সেটাও কিন্তু কম বড় বিপদ নয়। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই সংঘর্ষের রাস্তা বাছলেন। একটা কারণ হতে পারে তিনি সবার সঙ্গেই পাঙ্গা নিয়ে থাকেন এবং তাতে শেষ পর্যন্ত তার ক্ষতি হয় না, লাভই হয়। অতএব তিনি মনে করছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা নিলেও আমি শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসব। এই একটা জায়গায় ক্যালকুলেশনে ভুল করে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ভুলের মাসুল কিন্তু খুব খুব খারাপ হতে বাধ্য। ভালো থাকবেন, নমস্কার।